সন্ধ্যার সময় অন্বেষা অ্যাডভোকেটের বাসায় গেল। অ্যাডভোকেট সাহেব অন্বেষাকে কিছু বিষয় খুঁটিনাটি জিজ্ঞেস করলেন। সব বলে ফেলল সে, যা যা তার জানা আছে। অ্যাডভোকেট শশীচন্দ্রদেব অন্বেষাকে জানালেন যে পুলিশ একটা সিসি ক্যামেরা থেকে সর্বশেষ সাকিবের গার্মেন্টস থেকে বের হওয়ার নোটিশ করেছে এবং স্পষ্ট এক কোণে বাড়ছে যে সাকিবের প্যান্টের বেল্ট খোলা, এক পাশে হেলে আছে। সাকিবকে কিছুটা অপ্রস্তুত দেখা যাচ্ছে এবং মেয়েটার পক্ষের অ্যাডভোকেট নিশ্চয়ই এসব নিয়ে তার দাবি উপস্থাপন করবে। তখন কেসটা আর সহজ থাকবে না। অন্বেষা এই কথাগুলো নিঃশব্দে শুধু শুনল, চোখ কোটরের অশ্রু বের হলো না। পায়ের নিচের মাটিগুলো যেন এসব শুনে অন্বেষার পা থেকে চলে যেতে লাগলো। যে মানুষটাকে ভরসা করে সে তার জীবন সংগ্রাম মান অভিমান এক করে এতটা বছর কাটিয়ে দিল, আজ সেই মানুষটার এমন দিন এমন আচরণ, সব যেন মুহূর্তে ঘনঘটা ধূলি জ্বরের মতো। মরু ধূলি জ্বর আমাদের বৃষ্টি তুমুল বর্ষণের চেয়েও কঠিন। এই কঠিন ভয়ঙ্করী আমানিশা আজ অন্বেষাকে নতুন করে ঢুকরে তুলেছে। অ্যাডভোকেট অন্বেষাকে বললেন, আপনি চিন্তা করবেন না, আশা করি সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো, আমি সব ঠিক ইনভেস্টিগেশনই করব। টাকা যখন নিচ্ছি তখন সঠিক একটা ফয়সালা আপনাকে আমি দিবই, কোনো চিন্তা করবেন না। দুনিয়াটাই এমন। রাতের বাসায় আসার আগে অন্বেষা সাকিবদের বাসায় উঠল। অন্বেষার শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছেন। বিমর্ষ হয়ে আছে অন্বেষার ছেলে। সে তার বাবাকে খুব ভালোবাসে। আসলে বেড়ে ওঠার সময়ে তো ছেলেটা যতটা না তার মাকে কাছে পেয়েছে, তার চেয়ে বেশি পেয়েছে বাবাকে। আর তাই যে জায়গায় ছেলেরা মা আহ্লাদি হওয়ার কথা, ইয়া সেখানে বাবা আহ্লাদি ছেলে। অন্বেষা তার ছেলেটার পড়ার ঘরে গেল, সব এলোমেলো করা। অন্বেষার শাশুড়ি মা অসুস্থ, তাই হয়তো এদিকে ওনার খেয়াল নেই। সে তার ঘরদোর পরিষ্কার করে দিল, জামা কাপড় সব কিছু ঠিক করে দিল। ইয়াসের মলিন মুখ মা হয়ে অন্বেষা দেখতে পারল না। ছেলেটার মাথায় হাত দিয়ে অন্বেষা বলল, সব ঠিক করে দিব মা, সব ঠিক। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। সাকিবদের বাসা থেকে অন্বেষা বের হয়ে আসলো। আসার সময় ইয়ানা দিয়ানার রুমে একবার ঢুকলো সে। তারা দুজনে ভিডিও গেমস খেলছে। অন্বেষাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো ঈশার কথা। অন্বেষা বলল ঈশা আগামীকাল এসে দেখে যাবে তাদের। রাতের বেলায় হৃদয়কে সে বাড়িতে দেখতে পেল না। ইয়ানা দিয়ানা মলিন মুখ করেই বলল, তাদের বাবা নাকি তাদের আর আগের মতো করে ভালোবাসেন না, তাদের কাছে ঘুমান না, তাদের খোঁজ খবর নেন না। অন্বেষার চোখ ভিজে এলো, কি বলবে বুঝতে পারল না, নিশ্চুপ হয়ে রইল। ইয়ানা দিয়ানার মাথায় হাত দিয়ে শুধু বলল, হয়তো বাবা ব্যস্ত আছে, এসব নিয়ে মনে কষ্ট না নিতে। আগামীকাল তাদের ঈশা খালামণি এসেই তাদের দেখে যাবে। সেদিন আমার নিশুতি রাত কেটে গেল। আমার মোহমায়া আচ্ছন্ন জীবন আমাকে ভাবিয়ে তুলল। সাকিব আমার সাথে এসব কী করলো? আমি তো সাকিবকে এমন কল্পনা করিনি। অন্যদিকে গড়তে থাকলো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ঘটনা। সব কেমন যেন উলটপালট হয়ে যেতে থাকলো। মেয়েটা হৃদয়কে বলল, আমরা তাহলে বিয়ে করছি তো হৃদয়? হ্যাঁ বাবা, হ্যাঁ। তোমাকে বিয়ের জন্যই তো আমি এত কিছু করলাম। আর আমি কিছু করিনি বুঝি? কী করেছো তুমি? তেমন তো কিছুই করনি। এই যা তোমার মোটকু জামাইকে ছেড়ে এসেছো আমার কাছে। জয়িতা জড়িয়ে ধরল হৃদয়কে। হৃদয়ের গাড়ে শ্বাস ফেলতে ফেলতে জয়িতা উত্তেজিত কণ্ঠে বলল, আমি শুধু তোমাকেই চাই হৃদয়, শুধু তোমাকে। বিয়ের চারটা বছর ওই মোটকুর সাথে থেকেও আমি কোনো সুখ পাইনি যা তোমার কাছ থেকে পেয়েছি। গতবার যখন দ্বিতীয়বারের মতো তুমি দেশে এলে, ঠিক তখনই তোমার আমাকে বিয়ে করে ফেলার কথা ছিল। কিন্তু না, তুমি তা করলে না। তুমি কি করলে? আমেরিকায় আবারও ফিরে গেলে। ফিরে গেলে এই দোহাই দিয়ে যে সেখানে তোমার দুটা বাচ্চা আছে। আমি কি তোমাকে না করেছি একবারের জন্য যে তোমার বাচ্চা আমার প্রবলেম? আমার তো সব প্রবলেম তোমার ওই স্ত্রীকে নিয়ে। একসাথে দুজন চালাবা তা তো হয় না। আমি সতীনের সংসার করতে পারবো না। তোমার শরীর, তোমার মন, তোমার স্পর্শ সব আমাকে নতুন করে শিহরিত করে তুলবে হৃদয়। তোমার এক একবারের সহচর্য আমাকে নতুন উদ্যম দেয়। বারবার আমি আড়মোড়া ভেঙে তোমার গন্ধ নিজের মধ্যে আবিষ্কার করি। আমাকে জাগিয়ে তুলে তোমার শরীর, তোমার প্রেম, তোমার প্রবঞ্চনা। তুমি আমার, তুমি সব সময় আমার। কথাগুলো বলে জয়িতা কেমন জানি উদ্ভ্রান্ত হয়ে হৃদয়ের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে। দুজনে দুজনের চোখ বন্ধ করে দেয়। হৃদয়ে দীর্ঘদিন পর নারী শরীর পেয়ে নিজেকে সামলে রাখতে পারে না। জড়িয়ে ধরল জয়িতাকে। আচ্ছন্ন কিছুক্ষণ দুজনেই আচ্ছন্ন হলো এক গভীর মৌনদশে। হৃদয়ের খোসা খোসা ক্ষোভ আর দাড়ি যখন জয়িতার কোমল স্নিগ্ধকালে বিচ্ছিল, তখনই সে কেঁপে কেঁপে উঠছে যেন। মনে হচ্ছে প্রচণ্ড শীতের মাঝে কে যেন এসে বরফ কণা তার কোমল স্নিগ্ধ শরীরে লেপটে দিয়ে যাচ্ছে অবলীলায়।
প্রায় ঘণ্টাখানেক পর দুজনের মুগ্ধতা ভাঙে হোটেল বয়ের ডাকে। দরজার ওপাশ থেকে একটা কিশোর বয়সী ছেলে ডেকে বলছে, স্যার, ডিনার রেডি হয়ে গেছে, বুফেও স্টার্ট, আপনারা ফ্রেশ হয়ে 11 তলায় চলে আসুন কাইন্ডলি। কোর্ট কাছারি করতে করতে কেটে গেল দিন 10। অ্যাডভোকেট শশীচন্দ্র দেব তার কথা মতো ঠিকই বের করে আনলেন সাকিবকে। যেদিন কোর্টে রায় দিল যে মেয়েটার রেপের পিছনে সাকিবের হাত নেই, সে নির্দোষ, তখনই এক দীর্ঘশ্বাস ছাড়ল অন্বেষা। ভিতরে ভিতরে ঘুরপাক খেতে লাগলো এই ভেবে যে অ্যাডভোকেটটি নির্দোষ ম্যানেজারকে পাঠিয়ে দিলেন সাকিবকে বের করে আনতে, নাকি ম্যানেজারই ছিল আসল দোষী। সে রেপ করেছে মেয়েটার, দোষ এসে চেপেছে সাকিবের উপর। বাসায় আসতে না আসতেই সাকিবকে জড়িয়ে ধরল ইয়াস। অন্যদিকে আমার খুশি আর দেখে কে, আমার নির্দোষ ছেলেকে ফাঁসানো হয়েছে মিথ্যে জালে। আমি সাকিবকে খাবার টেবিলে বসিয়ে বললাম, যদি আজ অন্বেষা না থাকতো তাহলে তোকে এই কেস থেকে কোনোভাবে মুক্ত করা যেত না। আমার অবস্থা তো নাজেহাল হয়ে উঠেছিল, আমি কোনো দিশেই খুঁজে পাচ্ছিলাম না। আমার অন্তরাত্মা কেঁপে উঠছিল, চারদিকে আমার অন্ধকার গ্রাস করে রেখেছিল। জানিস বাবা, আমি এক মুহূর্তের জন্য বরকে গিয়েছিলাম যে আমার ছেলে এসব করেছে। আমার বিশ্বাস হয়নি একটা মুহূর্তের জন্য। আমার ছেলে এমন করতে পারে না, কখনোই না। মা, আমাকে তুমি তোমার আদর্শে বড় করেছ, আমি কখনো এমন কিছু করতে পারি না বাবা। আজ তোর বাবা থাকলে আমাকে এই সংগ্রামের মধ্য দিয়ে তোকে মানুষ করতে হতো না। মানুষটা আমার উপর কত বড় দায় দিয়ে চলে গেছে ছেড়ে। ঠিক তুই যেমন থেকেও অন্বেষার উপর থেকে দায়িত্ব দূরে সরে এসেছিস। আমি খেয়াল করলাম এরপর আর কোনো কথা বাড়ালো না সাকিব। সে নীরবে খেয়ে উঠে চলে গেল। সাকিব খাবার টেবিল থেকে ওঠার সময় ঘরে এসে ঢুকলো হৃদয়। সাকিবকে দেখে হৃদয় কেমন অপ্রস্তুত হয়ে বলল, ও, সে তোমাকেই শাড়ি আনলো শেষে? আসল দোষীকে এটাই তো জানা হলো না, সবই তো টাকার খেল। দেখো মেয়েটা কত টাকা দিয়েছে উকিলের হাতে ধরিয়ে। সাকিব বলল, মানে টাকার খেল মানে কি? কত টাকা মানে? কিসব আবল তাবল বকছিস তুই হৃদয়? ও, তুমি খেললে আবল তাবল ভুল বলছি নাকি কিছু? নির্দোষ না দোষ এটা জানি না আমি, তবে দেখো খোঁজ করে কত টাকা এই কেসটা মিটমাট হলো। সাকিব আমার দিকে তাকিয়ে বলল, মা কি বলছে এসব? আর হৃদয় এভাবে কথা বলছে কেন আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি হৃদয়ের সামনে গেলাম, হৃদয়কে বললাম, কি হয়েছে বাবা তোর? এমন করে কেন কথা বলছিস? আর টাকার খেল মানে? অ্যাডভোকেট তো কোনো টাকা নিয়েছেন এমন তো আমাকে কিছু বলেনি অন্বেষা। অ্যাডভোকেট কি ওর বাপ লাগে জোরে টাকা ছাড়া রেপের মামলা থেকে ছুটিয়ে আনবে? আমার কানে এসে বিঁধল এই কথাটা। আমার সংস্কারে বড় হওয়া আমার ছেলে হয়ে, বড় হওয়া আমার আদর, আমার লালন, আমার শিক্ষায় যে ছেলেটা বড় হয়ে উঠেছে, সেই ছেলে এসব বলছে? সে বলছে এই কথা? আমার বুকের ভিতরটা ছিঁড়ে যেতে লাগলো। আজ আমার ছেলে সমান ছেলে এই কথা বলল। সাকিবকে দেখলাম ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। আমি ভয় করছিলাম যে সাকিব মাথা গরমে কোনো কিছু করে না বসে। সাকিব হৃদয়কে কাছে টেনে বলল, ভাই তুই রুমে যা, গিয়ে বিশ্রাম নে। হৃদয় বেপরোয়া হয়ে বলল, যাবই তো, তোমায় নিয়ে যাওয়া লাগবে না। আমি কোনো কথাই বললাম না। সাকিব অদ্ভুতভাবে বুঝদার হয়ে উঠে আমাকে বলল, ছাড়ো মা, শায়লা নেই, সে অপ্রস্তুত হয়ে আছে। একজন পুরুষের জীবনে নারী ছাড়া, স্ত্রী ছাড়া যে গভীর বেদনা তা আসলেই ক্ষতের কারণ। ওর কথায় মনে কষ্টে নিও না তুমি। তুই যে আজ এতটা বছর এতগুলো জীবন একা একা আছিস পুরুষ হয়ে, আর নারীর বেদনা বুঝিস নারীর অন্তরের কান্না। আমি তোর মা। আজ আমার আজীবন আমি একা একা নীরবে একাকিত্বে কাটিয়ে দিলাম কাউকে ছাড়া। এই জীবনের মানে কি বুঝিস? আমার ভিতরে থাকা যন্ত্রণার মানে বুঝিস? এসব বুঝিস না। একজন নারী তার সংগ্রামের সাথে কিভাবে একাকী জীবন কাটানোর ব্রত নিয়ে যায় জীবনে, সে জীবন কেউই দেখে না। কবিতায় কবি নজরুল বলে গিয়েছেন ঠিক, যে কোনো কালে একা হয়নি কেউ জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। কোনো রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। আসলেই তাই, তাই না বাবা সাকিব? একা জীবনে মেয়ের সংগ্রাম কেউ দেখে না, কেউ বুঝেও না। আজ যখন তুই নিজেই বলছিস যে নারী ছাড়া পুরুষ অচল, সে অচল তো তুই নিজেও। একাকী এই জীবন বরণ করার পেছনে শুধু কাজ করছে নিজের ইগো, সবচেয়ে কিছু না এর সে। সাকিব সিঁড়ি বেয়ে চলে গেল উপরে। আমি তাকিয়ে রইলাম তার দিকে। সিঁড়ির পাশের লুকিং গ্লাসের দিকে দেখলাম সাকিবের বেজা চোখ, টলমল করা অশ্রু। অশ্রু লুকানো পুরুষের যেন এক সহজাত স্বভাব। পুরুষের অশ্রুর পেছনে লুকিয়ে থাকে মানবীয় শক্তি।
আর এই শক্তির সাথে বিষাদ মিশে মানুষের তিক্ততায় কাটানো জীবন হয়ে ওঠে নরক যন্ত্রণা। এদিকে অন্বেষা রাতে কল করে অ্যাডভোকেটকে বাকি টাকা দিতে আসবে সে। অ্যাডভোকেট অন্বেষাকে বললেন, এখন আসতে পারবেন? অন্বেষার তাড়া শেষ হচ্ছে না যেন। তড়িঘড়ি করে অন্বেষা বলল, আমি এক্ষুনি আসছি। আসার সময় বাকি টাকা? জি, আমি নিয়ে আসছি। অন্বেষা বেরিয়ে যায় অ্যাডভোকেটের বাসার উদ্দেশ্যে। যখন গিয়ে পৌঁছায় তখন সন্ধ্যা 7টা হবে। অ্যাডভোকেট দরজা খুলে দেন। ভিতরে ঢুকে অন্বেষা তার টলমল চোখে অ্যাডভোকেটের কাছে জানতে চায়, সাকিব কি সত্যি সত্যি নির্দোষ? অ্যাডভোকেট এক দীর্ঘশ্বাস ছাড়েন। কি বলবেন বুঝে উঠতে পারেন না। সামনে থাকা এক অর্ধবয়সী মহিলার চোখ টলমলে জল, শুধু বের হয়ে আসতে পারছে না। অন্বেষা আবারও বলল, আমি আপনাকে টাকা দিয়েছি অ্যাডভোকেট সাহেব, এখন সব সত্য জানাও আমার অধিকার। আপনার এই সত্যের উপর আমার আজীবনের বিশ্বাস জড়িত হয়ে আছে। অ্যাডভোকেট জিজ্ঞেস করলেন, উনি দোষী না নির্দোষ এটা এখন জেনে কি হবে? কোর্ট তো তার রায় দিয়ে দিয়েছেই। আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল আপনার স্বামীকে নির্দোষ করে বের করে আনা। আমি তো আমার সেই কাজটাই করেছি, তাই না? এখন অন্য কিছু জানানো তো না অ্যাডভোকেট সাহেব। আমাকে এভাবে সাফা রাখা সত্য ছাপিয়ে যাওয়া যাবে না। আপনাকে বলতেই হবে কে আসল দোষী, বলতেই হবে আপনাকে। অ্যাডভোকেট অন্বেষাকে জানালেন, আপনার হাজব্যান্ড মিস্টার সাকিব পরিপূর্ণ নির্দোষ। ওনাকে বাজেভাবে ফাঁসানো হয়েছিল। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন এখন। কথাগুলো শুনতে না শুনতে টপাটপ পানি বের হলো অন্বেষার চোখ থেকে। অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে বিদায় নেওয়ার আগে অ্যাডভোকেট তাকে বললেন, পারলে সম্পর্ক আগের মতো করে ফেলুন। কি দরকার এত মনোমালিন্য রেখে, অভিমান রেখে? আমার আজ পর্যন্ত করা এক্সপেরিমেন্ট বলে কখনো একা একা জীবন সুন্দর হয় না। ভালোবাসা আর মন তো ঠিকই পড়ে রয় অন্যের মণিকোঠরে, তাই না? অন্বেষা জবাব না দিয়ে বেরিয়ে গেল। অন্বেষা যাওয়ার ঠিক 10 মিনিটের মাথায় সাকিবে এসে হাজির অ্যাডভোকেটের বাসায়। সাকিবকে দরজায় দেখতে পেয়ে অ্যাডভোকেট বললেন, ও আপনি এসেছেন। আমি ভাবনাই রেখেছিলাম যে আপনার মিসেস যখন এসেছেন তখন আপনিও আসবেন। মিসেস মানে? এই তো মাত্রই অন্বেষা বেরিয়ে গেলেন আমার বাসা থেকে। উনি জানতে এসেছিলেন যে আপনি আসলে নির্দোষ, নাকি টাকার জন্যই আপনাকে নির্দোষ করে বের করে এনেছি? টাকার জন্য মানে? আমি তো কিছু বুঝতে পারলাম না। আপনি শহরের নামকরা শিল্পপতি তো ঠিকই, কিন্তু এটা বুঝতে বাকি কেন যে একটা কেস সমাধান করতে হলে মোটা অঙ্কের একটা টাকা লাগে? আর আপনার কেসেও তো টাকা লেগেছে বই কি, আপনি জানেন না? অ্যাডভোকেটের কথায় আকাশ ভেঙে পড়ল যেন সাকিবের ওপর। সাকিব বলল, কত টাকা লেগেছে আপনার? 15 লাখ। বাকি 5 লাখ ছিল এইমাত্রই আপনার মিসেস এনে দিয়ে গেলেন। সাকিবের শরীর গেমে একাকার হয়ে উঠেছে। এসির মধ্যে ঘামতে দেখে অ্যাডভোকেট এক গ্লাস পানি এগিয়ে দিলেন তার দিকে, দিয়ে বললেন, পানি খান। সাকিব পানি খেয়ে বলল, আমি আসছি। সাকিব বেরিয়ে যাওয়ার আগে পিছন থেকে অ্যাডভোকেট ডেকে বললেন, সে একই কথা যা তিনি অন্বেষাকে বলেছেন। তিনি বললেন, যদি সম্ভব হয় তাহলে সম্পর্ক আবার ঠিক আগের মতনই নিয়ে আসা দরকার। অভিমান রেখে কী লাভ বলুন? জীবন আর কতদিনের মিস্টার সাকিব? এই তো, যদি আপনি দোষী হয়ে যেতেন তাহলে আবার এই কারাগার জীবন নতুন জীবন হয়ে উঠত, তাই না? তাই যতক্ষণ জীবন আছে কারো উপর মান অভিমান চেপে জীবন নষ্ট করার অধিকার আপনার আমার কারোই নেই। বুঝছেন নিশ্চয়ই আমি কি বোঝাতে চাচ্ছি? অ্যাডভোকেটের জবাব না দিয়ে সাকিব চলে এলো বাসায়। বাসায় এসে সাকিব আমাকে সব খুলে বলে। আমি যেন শকড হয়ে এলাম। আমি কল করলাম দিশার নাম্বারে, জানতে চাইলাম এগুলো কি সত্যি। ব্যাংকের টাকা থেকে নাকি অন্বেষা টাকাগুলো নিয়েছে। সে 1 টাকাও আমার থেকে নিতে চায়নি আর জানাতেও চায়নি। আমি কল রেখে দিলাম। আমি আবারও অন্বেষাকে কল করলাম। অন্বেষা কল ওঠালো না সেই রাতে। পরদিন সকালে ঘটে গেল এক অঘটন। কলিং বেল খুলতে সামনে দেখলাম হৃদয় দাঁড়ানো। তার পাশে মাথায় কাপড় দেওয়া এক মেয়ে, বয়স 27-28 হবে। সুন্দর সিমসাম গায়ে বেগুনি রঙের জর্জেট শাড়ি, নাকে নাকফুল আর চুলে গাজরা দেওয়া। আমি বলার আগেই হৃদয় বলল, আমার মা, সালাম করো। হৃদয় পরক্ষণে আমাকে বলল, মা, এই তোমার নতুন পুত্রবধূ আলেয়া। আমি তাকে বিয়ে করে এনেছি। সাকিব উপর থেকে বলল, মানে কি হচ্ছে এসব? হৃদয়, তোর মাথা খারাপ হয়ে গেছে? তাও আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করছিস কেন? জানতে হবে তোমাকে? আমি কি পাপ করেছি নাকি? আমি তো শুধু বিয়ে করেছি, এখানে সমস্যার কি? সমস্যা কি? ছোট ছোট 2টা মেয়ে রেখে তুই সমস্যা কি বলছিস? একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করিসনি? হৃদয় এবার আমার সামনে এসে বলল, মা, আমি বিয়ে করেছি ওকে। আমি ওকে ভালোবাসতাম, তাই বিয়ে করে গড়ে এনেছি। আশা করি তুমি বুঝতে পারবে। আমি কোনো জবাব দিলাম না হৃদয়ের। মেয়েটা এসে আমাকে মুখে সালাম দিয়ে হৃদয়কে বলল, আমাদের ঘর কোনটা? হৃদয় দেখলাম মেয়েটাকে ইয়ানা দিয়ানার রুম দেখিয়ে দিল। আমি ফিরে বলবো যে এটা ইয়ানা দিয়ানার রুম, তা বলার আগে হৃদয় বলল,
ইয়ানা দিয়ানাকে দাদুর রুমে দিয়ে দিও, এখন থেকে এই রুমে আলেয়া থাকবে। এবার আমি আর সাকিব যেন নিজেকে সামলে রাখতে পারলো না। সে বলল, কি বলছিস তুই এসব? ইয়ানা দিয়ানার রুমে কে থাকবে? বলে যাস না হৃদয়, এ বাসার উপর তোর কোনো অধিকার নেই। এ বাসা তোর না। এখানে কে থাকবে কে থাকবে না এটা আমরা নির্ধারণ করব, তুই না। ও, এখন এই কথা হচ্ছে? নিজের গড় সংসার নাই, অন্যের গড় দেখে হিংসে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়াইফকে নিয়ে চলে যাচ্ছি এই বাসা থেকে। হৃদয়ের সাথে আসা মেয়েটা বলল, এ বাসা থেকে যাচ্ছি মানে? আমি এ বাসা ছেড়ে যাব না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো আমি। কিন্তু কোনো কিন্তু না, আমাকে যে কোনো রুম দিলেই হবে মা। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল। সাকিব উপরে চলে গেল। হৃদয় এখন তার যে রুমে থাকতো সেই রুমে মেয়েটাকে নিয়ে ঢুকে গেল। ইয়ানা দিয়ানা উপর থেকে সব দেখছিল। তারা যাওয়ার পর আমার কাছে এসে বলল, দাদুভাই, বাবা কি বিয়ে করেছে নতুন? আমাদের মাকে কি সে ভুলে গেছে? আমি ইয়ানা দিয়ানাকে বউকে টেনে নিলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণ পর তারা দুজনে মোবাইল নিয়ে ঈশাকে কল করে সে কি কান্না। বলতে লাগলো ঈশাকে, আমাদের তুমি এখান থেকে নিয়ে যাও আন্টি, আমরা এখানে থাকবো না। এখানে সবাই পচা হয়ে গেছে। আমাদের বাবাও আরেকটা মা নিয়ে এসেছে। আমাদের মা নেই, আমাদের কেউ নেই। তুমি এসে আমাদের নিয়ে যাও প্লিজ। ঈশা কল রেখে অন্বেষা তার মাকে হন্তদন্ত হয়ে এসে বলল, হৃদয় বিয়ে করে বউ নিয়ে এসেছে বাসায়। কথাটা শুনে কিছু মুহূর্তের জন্য তাদের বাসাও নীরবতা নেমে এলো। দিশা বলল, এরকম একটা করবে আমি কল্পনাও করতে পারিনি। আসলে মা, আমরাও যা ভাবি না সবসময় তাই হয়। আমাদের ভাবনার বাহিরে সব কিছু চলে যায়। পৃথিবীটা কেমন যেন। অন্বেষার চোখ কোঠরে বলে উঠল, ছোট ছোট দুইটা মেয়ে। ঈশা বলল, হ্যাঁ অন্বেষা, আমার তো এই বাচ্চা দুটোর জন্য চিন্তা হচ্ছে। কি আর করার, সব আল্লাহর নিয়তি। তিনি চাইলে এসব অঘটনের কিছুই হতো না। সকালে ঈশা বাসা থেকে চাউমিন আর কেক বানিয়ে নিয়ে বের হওয়ার পথ আটকালো অন্বেষা। সে জিজ্ঞেস করলো, ওই বাসায় যাচ্ছ আপা? হ্যাঁ, বাচ্চা দুটো কাল অনেক কান্না করেছে, তাদের দেখতে যাচ্ছি। আমিও আসছি তোমার সাথে। কিছুক্ষণের মাথায় ঈশা ও অন্বেষা সাকিবদের বাসায় চলে আসে। ইয়ানা দিয়ানা দরজায় ঈশাকে দেখে দৌড়ে ওপর থেকে নেমে জড়িয়ে ধরল। ইয়ানা দিয়ানার মুখের হাসি যেন এক সিলতে শোনা রোদের মতো গান হয়ে দাঁড়ালো। ইয়ানা দিয়ানা নিচে এসে ঈশাকে জড়িয়ে ধরতে উপর থেকে হৃদয়ের সাথে আরেকটা মেয়ে নিচে নেমে আসে। জোর গলায় হৃদয় বলে বসলো, কি সমস্যা আপনার? আমার মেয়েদের এই রোজ রোজ এসে আলাদা আদর যত্নের জন্য বলেছি আপনাকে। হৃদয়ের পাশে থাকা মেয়েটা বলল, আমি এসেছি, এখন সব দায়িত্ব আমি নিব। কাউকে আর এভাবে আলাদা আদর দেখানো লাগবে না, আমার সৎ মেয়েদের। ঈশা আর অন্বেষা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি পাশ থেকে সব শুনছিলাম। এবার সামনে গিয়ে বললাম, এসব কোনো তরিকা তাদের সাথে কথা বলার? মানে আমার ঘরে এনে দিনে দিনে এসব হচ্ছে? হৃদয় আমাকে বলল, মা তুমি কথা বলো না এখন। আমি যা বলছি কোনো ভুল তো বলছি না। এখানে এসবের কি দরকার? আমার মেয়ে, আমার ফ্যামিলি, অন্য কেউ এসে কেন অধিকার দেখাবে? হোয়াই? অন্বেষা বলল, তুমি এভাবে কেন কথা বলছো? আপু তো শুধু ইয়ানা দিয়ানাকে। শেষ করার আগে যেন তেলে বেগুনে ছটে উঠল হৃদয়। সে বলল, এভাবে কথা বলছি মানে? আমি কি ভুল কথা বলছি? হাউ ডেয়ার ইউ! তুমি কে হও আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলার? তোমার বোনও বা কে হয় আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি খেয়াল করলাম হৃদয়ের কথা বলা শেষে তার পাশে থাকা তার নতুন বউ কিছুটা নিচু স্বরে বলল, যার নাই ঘর আর তার আবার অন্য সংসার নিয়ে এত দরদ কবে উঠলো বুঝি না। দুটো বোনই তো এভাবে স্বামীর ঘর ছাড়া জীবন কাটাচ্ছে। কথাটা সম্ভবত অন্বেষার কানেও স্পষ্ট গেল। হৃদয় ইয়ানা দিয়ানাকে জাড়ি দিয়ে উপরে চলে যেতে বলে। তারা দুজন উপরে চলে গেল। আমার চোখের সামনে দিয়ে ঈশাকে হাত ধরে অন্বেষা সদর দরজার দিকে পা বাড়াতে লাগলো। আমি মা হয়েও কিছু বলতে পারলাম না। আমার বারবার মনে হচ্ছিল এই বুঝি কোনো জাদু করবে। আমার চোখের সামনে আমার ঘরে আমার ভিতরের ডাক হয়তো উপরালা শুনে ফেললেন। অন্বেষা ঘরের বাহিরে পা ফেলার আগেই পিছন থেকে সাকিব ডাক দিল, দাঁড়াও। আমরা সবাই পিছনে ফিরে তাকালাম। সিঁড়ির সামনে এসে দাঁড়ানো সাকিব নিচে নামতে লাগলো। হৃদয়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, এটা আমার ঘর, কে এখানে থাকবে আর কে থাকবে না এটা আমি ঠিক করব, তুমি না। তুমি কে হও এসব বলার? ও আচ্ছা, আমি কে হই? আচ্ছা আমি কে হই এটা জানা লাগবে না তোমার। শুধু আমাকে এই উত্তরটা দাও, এই মেয়েটা তোমার কে হয়? নাকি বুড়ো বয়সে নতুন করে বিমরতি হচ্ছে কিছু? সোজা সাপটা বলে দাও। হৃদয়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ মা, তুমি তাকে বলে দাও আমি যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারি। প্লিজ। আমি এসে হৃদয়কে চুপ করতে বললাম। খেয়াল করলাম সাকিবের শরীর কাঁপছে। গেমে সে একাকার। আমি সাকিবকে টেনে সোফায় বসালাম। হৃদয় তবুও চুপ হলো না। সে মশকরার সুর টেনেই বলল, কি হলো, জবাব দাও। কে হয় এই মেয়েটা তোমার? এমন মুহূর্তে দরজার ভিতরে দাঁড়ানো অন্বেষার দিকে আমি তাকালাম একবার। চাতকের মতো চোখে এসে তাকিয়ে আছে ঘরের নিচের দিকে।
তার চোখ যেন জানান দিচ্ছে সে এ ঘরের বউ। এই বিশাল ইমারত যেন সাক্ষী দিতে চাচ্ছে, যার অধিকার তাকে যেন আজ আবারও সেই অধিকার থেকে বঞ্চিত করা না হয়। চারপাশের আবহাওয়া যেন নতুন উদ্যমে তাকে পেতে চাইছে। হৃদয় আবার বলে বসলো, কি হয় এই মেয়েটা? আমার স্ত্রী, আমার বিয়ে করে স্ত্রী, আমার বাচ্চার মা। কথাগুলো এক নাগাড়ে বলে বসলো সাকিব। মুহূর্তে পরিবেশ যেন বদলে যেতে লাগলো। অন্বেষার চোখে আটকালো জল আর আটকে রইল না, গড় গড় করে পড়ে যেতে লাগলো। সে জড়িয়ে ধরল তার বোনকে। আমি সাকিবের পাশে গিয়ে বসলাম। হৃদয় আর কোনো কথা বলল না। আমি হৃদয়কে বললাম, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যা, আমার ঘরে তোদের কোনো জায়গা নেই। হৃদয়ের নতুন বিয়ে করে আনা বউ বলে বসলো, যাবো মানে? আপনি কি মস্কারা পেয়েছেন এসব? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। যা মুখে আসবে তাই বলবা? এই ঘরে তোমাদের কোনো অধিকার নেই, বের হয়ে যাও বলছি। হৃদয়, উনি কি বলেন এসব? মেয়েটা বলল হৃদয়কে। হৃদয় আমাকে বলল, ও, কোনো অধিকার নেই? এমনি আমি নেক্সট উইকে চলে যাচ্ছি আমেরিকা। আমার বউকেও এখানে আর রাখছি না। ওকে নতুন করে বড় ছেলের মাথায় বিমরতিতে মেতেছে, সায় দাও, তারপর নয়া কাহিনী আসবে। আমি আমার মেয়ে দুটোকেও নিয়ে চললাম। আমি বললাম, মেয়ে দুটোকে নিয়ে মানে? মানে এরা আমার মেয়ে, তাই তো? আমি তাদের নিয়ে যাব আমার সাথে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। জানি না আমার ইয়ানা দিয়ানাকে মেয়েটা কেমন করে রাখবে। হৃদয়ের উপরেও ভরসা নেই। আমি মনে জোর এনে বললাম, না, এটা হবে না, ইয়ানা দিয়ানাকে নেওয়া যাবে না। আমার কথায় হৃদয়ের নতুন বিয়ে করে আনা বউ আলেয়া বলল, হ্যাঁ হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, এই মেয়ে দুটোকে এখানেই রেখে যাও। কিন্তু ওরা তো আমার মেয়ে। তো আমি না করছি যে তোমার মেয়ে না? ওরা এখানে থাকুক, আমি আর তুমি চলে যাই। আধ ঘন্টার ভিতর মেয়েটা হৃদয়কে নিয়ে চলে গেল। একবারও হৃদয় তার সদ্য মা হারানো দুই মেয়ের কথা ভাবল না। অবশ্য ভালোই হয়েছে, আমি কখনোই ওর সাথে ইয়ানা দিয়ানাকে দিয়ে শান্তিতে থাকতে পারতাম না। আমি এনে বসালাম অন্বেষা আর ঈশাকে। সাকিব চলে গেল উঠে। বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আজ যা বলল সাকিব তা যদি সে সত্যি সত্যি বাস্তবায়ন করে। সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। সাকিব বাসায় আসলো রাত 8টার দিকে। আমার রুমে এসে সাকিব বলল, মা, আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি কী করবো এখন বুঝতে পারছি না। আমি বুঝেও না বোঝার বাহানা ধরলাম। তাকে বললাম, কিসের ভুল? কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি আবার অন্বেষাকে আমার কাছে নিয়ে আসতে চাই। আমার জেদ, আমার এই মনের ভুল সব কিছু কাটিয়ে আমি তাকে আবারও আগের মতো করে পেতে চাই। আমি বললাম, যে মেয়েটা তার জীবনের শুরুতে প্যারালাইজড স্বামীর জন্য নিজের জীবন সঁপে দিয়েছে, যে মেয়েটা একা হাতে আমাদের পরিবার, আমাকে তো দাদুভাইকে তো দাদিকে, আর সর্বশেষ তো সন্তানকে বড় করে তুলেছে নিজের একাকিত্ব বরণ করেও, তার সাথে এই অবিচার, এই অনিয়ম আমি মেনে নিতে পারবো না বাবা। বারবার আল্লাহর কাছে মন খুলে চাইতাম, তুমি ঠিক করে দাও সব কিছু আল্লাহ, আবার আগের মতো করে দাও। কিন্তু না, তুই বুঝতি না এই মায়ের কথা। তোর জন্য একটা মেয়ে তার অধিকার থেকে বঞ্চিত হলো। খেয়াল করলাম সাকিবের চোখ লাল হয়ে আছে। আমি আর বেশি কথা বললাম না, উঠে গিয়ে খাবার রেডি করতে লাগলাম। সাকিব ও ইয়াস দুজন বাপ বেটা প্রতিদিন রাতের খাবার একসাথে খায়। খাওয়া শেষে ইয়াস তার বাবাকে বলল, জানো বাবা, আমার না মায়ের হাতের পায়েস খেতে ইচ্ছে করে প্যারেন্টস ডেতে আমার বাবা মা দুজনকে নিয়ে একসাথে স্কুল যেতে, ইচ্ছে করে ভ্যাকেশনে দুজনকে নিয়ে দেশের বাহিরে ট্রিপে যেতে। কিন্তু আমি কেন এসব থেকে বারবার দূরে থাকছি? সাকিব দেখলাম এবারও তার ছেলের কথা জবাব দিল না, আমার দিকে শুধু একবার তাকালো। আমি সাকিবকে চোখ ইশারায় কিছু না বলতে বলে ইয়াসার মাথায় হাত বুলিয়ে বললাম, দাদুভাই, সব দেখবা ঠিক হয়ে গেছে, সব, কোনো কমতি তোমার জীবনে থাকবে না, বুঝেছো দাদুভাই? ইয়াস টেবিলে বসে আমাকে জড়িয়ে ধরল। বাপ ছেলে দুজনের নীরবে খাবার খেয়ে উঠে গেল। জায়নামাজে বসে বসে নিরালায় ভাবছি আর খোদা তাআলার কাছে বলছি, হে আল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে এক করে দাও, তাদের জীবনে আর কোনো জোয়ার ভাটার মতো উতলা ঢেউ নিয়ে এসো না। ছোট ছোট দুই বাচ্চা আমার ইয়ানা দিয়ানাকে শক্ত হাতে মানুষ করার তৌফিক দাও আমায়। নিরালায় আমার প্রভুর দরবারে এসব বলতে বলতে খেয়াল করলাম বিছানার উপর রাখা মোবাইলের আলো জ্বলছে। সাইলেন্টে রাখা ছিল ফোন। আমি উঠে গেলাম, দেখলাম 3বার কল এসে গেছে ইতিমধ্যে দিশার নাম্বার থেকে। জায়নামাজ আটিয়ে গিয়ে বসলাম বিছানার উপর, কল ব্যাক করলাম। রাত তখন 11টা বেজে 57 মিনিট। এত রাতে কল করার কথা না, নাকি কোনো সমস্যা হলো? এসব চিন্তা করতে করতে যখন দিশাকে কল দিলাম তখন চিন্তার রেশটা আরও গভীর হলো। দিশা হন্তদন্ত হয়ে বলল, অন্বেষা মনমরা হয়ে বসে আছে সে আসার পর থেকে, ঈশা তেমন কথা বলছে না। আমি তাকে বিস্তারিত সব খুলে বলি। আমার কথা শুনে দিশা নিশ্চুপ হয়ে রইল কয়েক সেকেন্ডের জন্য। হুট করে পিছন থেকে এসে সাকিব আমাকে বলল, মা, আমি অন্বেষাকে আবার নিয়ে আসতে চাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। কথাটা হয়তো ফোনের ওপাশ থেকে দিশাও শুনতে পেল।
আমি দিশাকে বললাম, ফোন রাখি আমি। আচ্ছা, পরে কথা বলছি। কল রেখে আমি সাকিবের পাশে গেলাম। দেখলাম সাকিব কেমন যেন বিধ্বস্ত হয়ে আছে। তার অবসন্ন মন আর ভিতরে ওঠা ঢেউ আমি স্পষ্ট দেখতে পেলাম যেন। সাকিব আমাকে আর কিছু বলার আগেই আমি বললাম, মারে, তোর মা এই দিনটাই দেখতে চেয়েছিল আজ এত বছর ধরে। অবশেষে আমার আল্লাহ আমাকে এই দিন এনে দেখিয়েছেন। সাকিব আমার রুম থেকে চলে গেল। সকাল 8টা। ইয়ার্সদের স্কুলে এসএসসি পরীক্ষার আগে টেস্টের পর আরেকটা ইন্টারন্যাশনাল এক্সাম হয়। আজ সেই এক্সামের রেজাল্ট প্লাস গার্ডিয়ান মিটিং। ইয়াস নাস্তা খেতে খেতে আমাকে বলল, দাদুভাই তুমি যাবা? কই? মিটিংয়ে। কিসের মিটিং? গার্ডিয়ান মিটিং। আমি কি তোমার গার্ডিয়ান নই? এত বছর তো তুমিই আমার গার্ডিয়ান ছিলে। তো এত বছর থেকে ছিলাম বলে এখনও থাকতে হবে? ইয়াস দেখলাম কিছুটা বিমর্ষ হয়ে উঠল। আমি তাকে চুপসে বুঝালাম কিছুক্ষণ। তারপর বললাম তার মাকে কল করে বলতে যেন সে চলে যায় ওর স্কুলে। আমার কথা মতো ইয়ার্স দাদুভাই তার মাকে কল করলো। আমিও দিশাকে কল করে বললাম যে করে হোক আজ যেন গার্ডিয়ান মিটিংয়ে অন্বেষা যায় ইয়াসের স্কুলে। এই দায়িত্বটা গুরুত্বের সাথেই নিল দিশা। এদিকে ইয়াস বাসা থেকে বের হতে না হতে আমি সাকিবের রুমে গেলাম। সাকিবের সামনে গার্ডিয়ান মিটিংয়ের লেটার ধরলাম। বললাম গার্ডিয়ান মিটিং আছে ইয়াসের স্কুলে। সাকিব হাতে গড়ি পড়তে পড়তে বলল, এত বছর তো তুমিই গিয়ে এসেছ, আজ না হয় তুমিই যাও। আমার একটা মিটিং আছে জাপানি কোম্পানির সাথে, সুতা নিয়ে কিছু ডিল আছে আজ। আমি ব্যাপাসাকা খেয়ে গেলাম। বললাম, ও তার মানে এখন কি দাঁড়ালো? ছেলের প্রতি দায়িত্বগুলো পালন করতে অনীহা? না মা, আসলে তুমি না, কোনো আসলে টাসলে নাই। আমি বলে দিলাম যে গার্ডিয়ান মিটিংয়ে তোকে যেতে হবে, আজ যেতেই হবে। এখানে তো কোনো কাজ দেখানো যায় না বাবা, দিন শেষে ছেলে তো তোর নিজেরই, তাই না? সাকিব আর কোনো কথা বলল না। ডাইনিং রুমে খাবার খেতে খেতে ড্রাইভারকে কল করে বলল ইয়াসের স্কুলের দিকে যাবে সে। তারপর অফিসে কাকে কল করে বলল যেন মিটিং সন্ধ্যায় শিফট করে ফেলে। সাকিবের ফোনালাপের পর পাশে বসে একপাক্ষিক শুনেই যেন আমি খুশির জোয়ারে বইতে লাগলাম। একটা শ্বাস নিয়ে মনে মনে ভাবলাম, সব যদি এবার ঠিক হয়ে যায় মালিক। সাকিব বাসা থেকে বের হতে আমি ইয়ানা দিয়ানাকে সব বুঝিয়ে একসাথে বাসা থেকে বের হয়ে গেলাম। তাদের গার্ডিয়ান মিটিং বেলা 11টায়। আমি ইয়ানা দিয়ানাকে নিয়ে বাহিরে গাড়িতে বসে আছি। এদিকে দিশাও চলে এসেছে ঈশাকে নিয়ে। অন্বেষা নাকি আধা ঘন্টা আগে অডিটোরিয়ামে ঢুকে গিয়েছে। দিশা বলল সে সাকিবকেও ভিতরে ঢুকতে দেখেছে। আমরা বাহিরে বসে প্রার্থনা করতে লাগলাম এবার যেন ভালো কিছু একটা হয়। এদিকে অডিটোরিয়ামে টিচাররা এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে এক একজন কথা বলতে লাগলেন। কিছুক্ষণ পর ইয়াসের নাম আসলো। একজন টিচার মাইকে ইয়াসের নাম ডাকলেন এবং ইয়াসের গার্ডিয়ানকে সামনে আসতে বললেন। দুপাশ থেকে দুজন উঠে টিচারের সামনে গেল। কাকতালীয়ভাবেই দুজন দুজনের মুখোমুখি হয়ে গেল। মিনিট 5 টিচারের সাথে কথা বলে দুজন বের হয়ে আসলো রুম থেকে। আমি আর দিশার সাথে ইয়ানা দিয়ানা ও ঈশার গাড়ির একপাশে দাঁড়িয়ে রইলাম। দুজনকে দুদিক থেকে বের হতে দেখে আবারও কিছুটা শঙ্কিত হয়ে উঠলাম। ইয়াস ভিতরে আছে, তাকে বলে রেখেছিলাম দুজনকে একসাথে বসিয়ে রাখতে। সে যে কেন করলো সেটা বুঝতে পারলাম না। পরক্ষণে ঘটে গেল একটা বিশাল ঘটনা। দেখলাম সাকিব পিছনে ফিরে ডাক দিল অন্বেষাকে। অন্বেষাও দাঁড়িয়ে গেল। সাকিব অন্বেষার কাছাকাছি গেল। সেখানে কি কথা হলো আমরা আন্দাজ করতে পারছিলাম না। এদিকে সাকিব অন্বেষাকে ডেকে বলল, আপনাকে কে বলেছে আসার জন্য? মা বলেছেন। ও আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। কেন, বিশেষ কিছু হয়েছে নাকি? না, আমাকে আপনি কেস থেকে বের করেছেন, অ্যাডভোকেটের সাথে সব কিছু মিলে ঠিক করেছেন, এই জন্য একটা থ্যাঙ্কস আপনাকে দেওয়াই যায়। অন্বেষা কোনো জবাব দিল না। কিছুক্ষণ মনোভাবে থাকার পর অন্বেষা সাকিবই দুজনই একসাথে দুজনকে বলে বসলো, সব কিছু কি ঠিক করা যায় না? এক অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটল। একই সময় একই মুহূর্ত, দুজনের মুখ থেকে বের হয়ে আসা একই কথা। উপর থেকে বিধাতা নিশ্চয়ই একসাথে বলিয়েছেন দুজনকে নিয়ে। দুজনের মান অভিমান আশা ভরসা সব যেন একসাথে গলে তরল দুধের মতো সাদা হয়ে যায়। এজন্যই হয়তোবা সাকিবের চোখের কোণে পানি জমে গেল। অন্বেষারও তাই, কোনো ব্যতিক্রম হয়নি। চারদিক দিয়ে ধুলো বাতাস বইতে শুরু করলো। শীতের দক্ষিণা হাওয়ায় ধুলো উড়িয়ে চোখে নিয়ে যাচ্ছে যেন। একই সাথে কসকানো সাকিব নিজ থেকে বলল অন্বেষাকে, আমাকে তুমি ক্ষমা করে দিবে? আমি আমার এই জীবনের সবচেয়ে বড় ভুল করে এসেছি তোমার সাথে। জানি এই ভুলের এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, তবু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। আমার আর কোনো মুখ নেই তোমার কাছে নতুন করে দাঁড়ানোর যোগ্যতা রইব না যদি না তুমি আমাকে ক্ষমা করে দাও। অন্বেষা বলল, তুমি এসব কী বলছ? তুমি বুঝতে পেরেছ? আর আজ বোঝার পর যখন আমার সামনে এসেছ তখন আমি কিভাবে তোমাকে ক্ষমা না করে দিয়ে অস্বীকার করতে পারি? আমি জানতাম আমার জীবনে এমন একটা দিন আসবে
আমার এমন দিনের অপেক্ষা করা আজ এই মুহূর্তে এসে মনে হচ্ছে সার্থক হয়ে উঠল। আমার আল্লাহ আমার সাথে এমন দীর্ঘ অবিচার করে থাকতেই পারতেন না, নিশ্চয়ই না। ইয়াস বের হয়ে এলো এমন সময়। ইয়াস এসে তার বাবাকে বলল, বাবা, মাকে নিয়ে বাসায় যাই। এদিকে আমি, ঈশা, দিশা, ইয়ানা ও দিয়ানা একসাথে দাঁড়িয়ে শুধু দূর থেকে তাদের মুখের ভাবভঙ্গি দেখে আসছিলাম। আন্দাজ করতে পারছিলাম না কি ঘটছে সেখানে। ইয়ানা আমাকে জিজ্ঞেস করলো, দাদুভাই, আন্টি কি আমাদের বাসায় যাবে তবে এবার? আমি বললাম, জানি না রে দাদুভাই, তবে তাই যেন হয়। আন্টিকে যেন তো চাচ্ছ বাসায় নিয়ে যাই। আমার এই কথা বলার সাথে সাথেই দেখলাম সাকিব তার গাড়িতে উঠল। পাশে দরজা খুলে দিল অন্বেষার জন্য। অন্বেষা গাড়িতে বসলো, পিছনে ইয়াসও উঠে গেল। দূর থেকে আমাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের মধ্যে ভালো মন্দ কথা হয়েছে। দিশা আমাকে জড়িয়ে ধরেই বলল, আপা, সব কিছু ঠিক হয়ে যাবে তো এবার? আমি বললাম, হবে, অবশ্যই হবে। সত্যি তো? আমার মন বলছে রে বোন, আর কোনো অন্যায় হবে না, আর কোনো অঘটন হবে না। আল্লাহ আমাদের ঘরটায় সুখ শান্তি সব এনে ভরপুর করে দিবেন এবার। আমরা গাড়িতে উঠে ড্রাইভারকে দ্রুত বাসায় যেতে বললাম। ড্রাইভার গাড়ি দ্রুত গতিতে চালাতে লাগলো। সাকিবদের বাসায় পৌঁছানোর আগেই আমরা বাসায় এসে গেলাম। দেখলাম সাকিবরা আসেনি এখনও। আমি সাকিবকে কল দিব এমন সময় আমার মোবাইলে ইয়াসের কল ঢুকে গেল। ইয়াস দাদুভাই আমাকে কল দিয়েই বলল, দাদুভাই, একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ দাদুভাই? আগে বলো, তুমি সারপ্রাইজ শুনে আমাকে কি দিবে? কি চাই তোমার? এটা তো এখন মনে হচ্ছে না। আরে বাবা, সারপ্রাইজ জানি, গিফট কী চাই এটা মনে হচ্ছে না আবার। আচ্ছা, সারপ্রাইজটা কি বলো? তোমার বাসার সবাইকে নিয়ে কাপ স্টোরি রেস্টুরেন্টে চলে এসো এক্ষুনি, আমরা সেখানেই আছি। অন্যদিকে মালিবাগে একটা ফ্যামিলি বাসার একটা রুম সাবলেট নিয়ে উঠেছে হৃদয়, সাথে আলেয়াও আছে। বাসাটা 5তলা বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে আলেয়া। পাশের রুমে এই বাসাটা যাদের থেকে সাবলেট নিয়েছে সেই মহিলা এক বিটা দিয়ে এক বিট করছে। এর এক বিরেকিয়ে এক নাগাড়ে হওয়া শব্দ শুনে আলেয়া রুম থেকে বের হয়ে প্রথম দিনে এক বিশাল ঝগড়া বাঁধিয়ে বসলো মহিলার সাথে। আলেয়া এসে তার বাসখাই গলায় বলতে লাগলো, কি, বাসার একটা রুম ভাড়া দিয়েছেন যখন, তখন অন্যের সুবিধা অসুবিধা দেখতে হয় না বুঝি? এভাবে এক নাগাড়ে বিটার ছেড়ে ডিমের ফোম বানাচ্ছেন, এসব বুঝি এখন সহ্য করা লাগবে? এসব করা চলবে না। তারপর আরও নানান কাহিনী। বাসায় হৃদয় এসে ঢুকতেই আলেয়া বলে দিল, তোমার কারণেই আমার স্বামীকে ছেড়ে আমি চলে এসেছি। কোথায় আলিশানি নিয়ে রাখবা তা না, তুমি আমাকে গরমে এনে তুলেছ। এখানে না আছে কোনো এসি আর না আছে কিচ্ছু। আসলে তুমি কি চাও বলো তো? যা চাও আমাকে বলে দাও, আমি এভাবে থাকতে পারবো না। আমাকে হয় একটা ভালো দেখে বাসায় শিফট করো, আর না হয় আমাকে ছেড়ে দাও। আমি এসব ঝামেলা পোহাতে অভ্যস্ত নই। হৃদয়ের রাগ যে আর সামলাতে পারলো না। সে বলল, ছেড়ে দাও মানে? মাসে মাসে যে তোমাকে আমি আমেরিকা থেকে 50,000 টাকা, 1 লাখ টাকা আজই লাগবে, কাল স্বর্ণের হার লাগবে, পরশু চুড়ি লাগবে, এইসবের জন্য কি কম টাকা দিয়েছি? আজ 4-4টা বছর কি কোনো কমতি রেখেছি? আজ যখন দেখছো তোমার জন্যই আমি আমার মেয়ে দুটিকে ছেড়ে এখানে চলে এসেছি তোমাকে নিয়ে, তখন তুমি কি বলছো? তোমাকে ছেড়ে দিতে হয় তো? তোমার মেয়ে, তোমার ঘর, তোমার ইচ্ছে। আমার তো আর রূপে কম নেই। আমার রূপে পাগল হয়েই যখন এসব করেছ, তখন এর খেসারত তো তোমাকে দিতেই হবে। হয় আমার সব দাবি পূরণ করো, আর না হলে বলো আমি আমার রাস্তা দেখি। এসব নিয়ে প্রচণ্ড বাঘ বিতণ্ডা হতে লাগলো দুজনের মাঝে। অন্যদিকে আদিয়ান দেশে ফিরেছে আজ। এই কয়েক বছরের ব্যবধানে আদিয়ানের বিশাল পরিবর্তন নেমে এসেছে জীবনে। যাকে বিয়ে করেছিল ঈশা থাকতে, সেই মেয়ের ঘরে আনিয়ানার এক মেয়ে আছে। আদিয়ান এখন দিনের পথে ফিরে এসেছে। আগে যে আদিয়ানের মদ নারী ছাড়া একটা রাতও চলতো না, সে আদিয়ান এখন দেশে বিদেশে দান খয়রাত করে বেড়ায়। মানুষজনকে 2 হাতে টাকা বিলিয়ে দেয়। প্রতিষ্ঠা করেছে খ্যাতমতে কোরআন নামক একটা ফাউন্ডেশনও। বাংলাদেশে আসার পিছনে শুধু একটাই কারণ তার, দেশে একটা মসজিদও গরিব মানুষদের দান করতে চায় সে। নামাজ শেষে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে সে বলে, হে আল্লাহ, আমাকে আমার প্রথম জীবনের অপরাধের জন্য আখেরাতের জীবনে শর্মিন্দা করে রেখো না। আমাকে আমার সম্মানে নেওয়ার জন্য একটা সুযোগ করে দাও। আমার পুত্রকে দেখার জন্য আমার জান আনসান করছে প্রতিটা মুহূর্তে। হে প্রভু, তুমি চাইলে সব কিছু ঠিক করে দিতে পারো। তোমার ইচ্ছার উপর এখন নির্ধারণ করে সব কিছু। আমাকে আমার পাপের জন্য তুমি আর শাস্তি দিও না। আমি আমার পাপের জন্য নিজের কাছে লজ্জিত, আমার জীবনের কাছে লজ্জিত। আজ আসি এই দুনিয়ায়, কাল হয়তো নাও থাকতে পারি। আমার এই দুনিয়া ত্যাগ করার পূর্বে আমাকে আমার পিতার কর্তব্য সন্তানের জন্য করার একটা উপায় করে দাও। আমাকে আমার সন্তানের সাথে মিলিয়ে দাও। আমার সন্তানের মায়ের কাছে ক্ষমা চাইবার একটা সুযোগ করে দাও। তুমি তো বলেছ আল্লাহ,
কেউ যদি কারো হক নষ্ট করে তাহলে আল্লাহ স্বয়ং তাকে ক্ষমা করেন না, যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি তাকে ক্ষমা করে দেয়। আমি তো আল্লাহ তারা মা ছেলে দুজনেরই হক নষ্ট করেছি। আমাকে তাদের পর্যন্ত মিলিয়ে দাও আমার কর্তব্য পালনের জন্য। আমাকে ক্ষমা চাওয়ার একটা সুযোগ করে দাও মালিক, একটা সুযোগ করে দাও। আমরা কাপ স্টোরিতে যেতে যেতে আরও আধা ঘন্টার মতো লেগে গেল। সেখানে ঢুকতেই দেখলাম বড় করে একটা ওয়েলকাম বোর্ডে অন্বেষণ সাকিবের নাম লেখা। ভিতরে দেখলাম এক সাইডের একটা রুমের মতো জায়গায় সুন্দর করে ডেকোরেশন করা। টেবিলের উপর একটা লাভ সাইনের রেড ভেলভেট কেক রাখা। এক পাশে সাকিব ও অন্য পাশে অন্বেষা বসে আছে। আমরা সবাই ঢুকতেই ইয়াশ বলল, ওয়েট ওয়েট ওয়েট, এটা আমার বাবা মায়ের জন্য আমার স্পেশাল সারপ্রাইজ। আর এই সারপ্রাইজটার পুরোপুরি স্পন্সর আমি নিজেই। আমি ইয়াশকে বললাম, তুমি নিজেই? কিভাবে দাদুভাই? এসব জানতে হবে না। তারপর ইয়াশ উঠে গিয়ে তার বাবা মাকে একসাথে পাশাপাশি এনে বসালো। আমি লক্ষ্য করলাম সাকিবের চোখে মুখে কেমন জানি এক জড়তা কাজ করছে। হয়তো এত বছর দূরে থাকার সে লজ্জা সংকোচ আর কোনোটাই তার কেটে উঠছে না। আমি সঙ্গত কারণে কিছু বলার প্রয়োজন বোধ করলাম না। আমি উঠে গিয়ে সাকিবের পাশে দাঁড়ালাম। তারপর অপর পাশে অন্বেষাকে এনে বসালাম। দুজনকে আমার দুপাশে বসিয়ে দুজনের হাত ধরে বললাম, মা হিসাবে আমি এই দিনটা দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম রে বাবা। জানিস, তোরা আমার জীবনে আজ পূর্ণতা এনে দিলি। আমি আশা করব তোদের নিজেদের মধ্যে আর কোনো জড়তা থাকবে না, আর কোনো অপূরণ থাকবে না, আর কোনো সংকোচ থাকবে না। জীবনে যত বড় বাধাই বিপত্তি আসুক না কেন, আমার ছেলে মেয়ে দুজনে একসাথে বিপত্তি কাটিয়ে উঠবে, একসাথে নিজেদের এগিয়ে নিয়ে যাবে। আমি কি আশা করতে পারি? আমার কথাগুলোর উত্তর দেওয়ার আগেই এসে তার বাবা মাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম আবেগমাখা পরিস্থিতির দিকে যাচ্ছে এই মুহূর্তটা। সাকিব বলল, আমরা কি কেক কাটবো এবার? ইয়ানা দিয়ানা এসে সামনে দাঁড়ালো। তারা টেনে ঈশাকেও পাশে এনে বলল, এবার আমরা কেক কেটে ফেলি চাচ্ছু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাচ্ছু, কেক এবার কাটবো আমরা। তবে তোমাদের আন্টি যে এখনও ছুরিতে হাতই দেয়নি। আন্টিকে ছাড়া কেক কীভাবে কাটবো বলো? অন্বেষা কিছুটা লজ্জা পেয়ে বলল, হয়েছে হয়েছে, আমার আর কেক দেখে না খেয়ে থাকার তর্স হয়েছে না। কেক কাটা হলো। ইয়াশ তার মায়ের মুখে কেক তুলে দিল। তারপর তার বাবার মুখে কেক তুলে দিতে অন্বেষা বলল, না না, তোর বাবা তো ডায়াবেটিক্স। সাকিব বলল, হয়েছে হয়েছে, এত তদারকি করতে হবে না, আমার কিচ্ছুই হবে না, একটু একটু তো খাওয়াই যায়। দিশাও সায় দিল সাকিবের সাথে। বলল, হ্যাঁ হ্যাঁ, আমার জামাইকে এভাবে না করার কে আছে শুনি? এসব একটু একটু খেলে কিচ্ছুটি হয় না। আমি বললাম, ও এখন থেকে বুঝি জামাইয়ের উপর নিজের খাতির যত্ন বেড়ে গেছে তোমার? দিশা মশকরা করেই আমাকে বলল, হ্যাঁ বেআইন সাহেবা ঠিকই ধরেছেন। আমি বেআইন? ও আচ্ছা, একদিনে বোন থেকে বেআইন হয়ে গেলাম? কেন, ভুল বলেছি নাকি কিছু? পুরো মহল হু হু করে হেসে উঠল দিশার কথায়। আমার মোবাইলের রিংটোন বেজে উঠল এমন সময়। আমি কল রিসিভ করতে ওপাশ থেকে ভরাট গলায় একজন বলল, আপনি কি আয়েশা চৌধুরী বলছেন? জি, আমি পুলিশ ইন্সপেক্টর বলছি। আপনাকে একটা তথ্য জানানো ছিল। আমি পুলিশের কল শুনে হকচকিয়ে গেলাম। আমি হন্নি হয়ে বের হয়ে এলাম রেস্টুরেন্টের বারান্দায়। তারপর কাঁপা গলায় পুলিশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কি বলবেন? পুলিশ ইন্সপেক্টর ওপাশ থেকে বলল, হৃদয় মার্ডার করেছে। দাদুভাই তুমি এখানে? মা ডাকছে তো তোমাকে। পিছন থেকে এসে ডাক দিল ইয়াশ। আমি মোবাইল সেপে তাকে বললাম, আমি আসছি, তুমি যাও দাদুভাই, আসো তাড়াতাড়ি। ইয়াশ চলে গেল। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? পুলিশ বলল, আপনি এক্ষুনি থানায় চলে আসুন, এভাবে বিস্তারিত জানানো যাচ্ছে না আমাকে। আমি হন্তদন্ত হয়ে ভিতরে গেলাম। দেখলাম সবার মুখে হাসি ফুটে আছে। সাকিব, অন্বেষা, ইয়াশ, ঈশা, দিশা, ইয়ানা, দিয়ানা সবাই আনন্দ ভাগাভাগি করছে। এই আনন্দের মাঝে আদো আদো জানা হৃদয়ের সংবাদ আমি দিতে চাইলাম না সবার মাঝে। আমি বললাম, আমার একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি আসছি। সাকিব জিজ্ঞেস করলো, কিসের জরুরি কাজ মা? এখনই যেতে হবে তোমাকে? হ্যাঁ বাবা, আমি আসছি, এই যাবো আর চলে আসবো। গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়লাম পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। গিয়ে যা জানতে পারলাম তার বিস্তারিত ছিল এমন। হৃদয় নিজ থেকে এসে পুলিশের কাছে নিজেকে ধরা দিয়েছে। আধ ঘন্টা আগে সে নির্মমভাবে হত্যা করেছে আলেয়াকে। গলা টিপে ধরে শ্বাসরোধ করে আর এর আগে বেশ কিছুক্ষণ টর্চার করে সে একেবারে জানে মেরে ফেলেছে মেয়েটাকে। আলেয়ার বিবচ্ছ লাশ পুলিশ মালিবাগের 5তলা ফ্ল্যাটের এক রুম থেকে উদ্ধার করে এনেছে। আমি এই কথাগুলো শুনে আর নিজেকে যেন সামাল দিতে পারলাম না। আমার হৃদয়, আমার আদর্শে বড় হওয়া ছেলে, যে কিনা আমার আদর্শ লালন করত নিজের মাঝে, আর আজ সেই কিনা এই কাজটা করেছে। আমি পুলিশকে জিজ্ঞেস করার আগে পুলিশ নিজ থেকে বলল, পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে। যেহেতু হত্যাকারী নিজে এসে স্বীকার করেছেন সব এবং এই মর্মে স্বীকারোক্তি দায়ের করেছেন, তার ধারণা করছে মামলার সাজা কিছুটা কম হবে।
আপনারা শহরের গণ্যমান্য মানুষ, তাছাড়া মাত্রই আপনার বড় ছেলের একটা নিউজ শহরের টপ অফ দ্য নিউজ হয়েছে, তাই আপনাকে সাথে সাথে ইনফর্ম করার তাগাদা অনুভব করছি। আপনারা আপনাদের পক্ষের আইনজীবী নিয়োগ দিতে পারেন। এই মামলার শুনানি সম্ভবত এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। আমি বললাম, আমি কি দেখা করতে পারি হৃদয়ের সাথে? পুলিশ ইন্সপেক্টর আমাকে হৃদয়ের সামনে নিয়ে গেলেন। আমি হৃদয়ের সামনে গিয়ে দাঁড়ালাম। সে চোখ নিচের দিকে রেখে আছে, আমার চোখের দিকে তাকাচ্ছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, এ আমার এক জীবনের প্রাপ্তি রে বাবা। আমার আজ এই দিন দেখতে হলো। একজন মা হয়েছি আমি। নিজের পেটে ধরা বাচ্চার আগে তোকে আমার দুধ খাইয়েছি। মা হওয়ার স্বাদ প্রথম অনুভব করেছি আমি তোর থেকেই। হয়তো কোনোদিন তোকে পেটে ধরা মা আমি হতে পারিনি, কিন্তু একবারের জন্য তো তোকে অবিচার করিনি। দুইভাবে তোকে আর আমার পেটে ধরা ছেলেকে আলাদা করিনি। তাহলে আজ আমাকে এই দিন কেন দেখতে হচ্ছে? তুই কাউকে খুন করে বসবি? জবাব দে বাবা, জবাব দে। হৃদয় কোনো কথা বলে না। সে যেন আরও নীরব, আরও স্তব্ধতা আচ্ছন্ন হয়ে আছে। নিজেকে যেন সে এক গভীর অন্ধকারে ঠেলে দিয়ে ঠায় দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। আমি আবারও তাকে বললাম, কেন এসব করলি? কেন আমার এত বছরের একাকী জীবনে দেওয়া সংস্কারকে তুই আজ ভুল প্রমাণিত করলি? আজ যদি তোর নানা বেঁচে থাকতেন, আজ যদি আমার বাবার সমান শ্বশুর বেঁচে থাকতেন, তাহলে ওনাকে আমি কোন মুখে আমার এই চেহারা দেখাতাম? আজ হয়তো ওনার সামনে আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যেত নতুন করে, তাই না? হৃদয় কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। তারপর সে বলল, আমাকে পারলে ক্ষমা করে দিও মা। আমি কিছু বলার যোগ্য নই। আমি জীবনে অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে সেই পাপের সাজা এখন দিচ্ছেন হয়তোবা। আমি শায়লাকে ঠকিয়েছি। শায়লার সাথে থাকা অবস্থায় আলিয়ার সাথে সম্পর্ক করেছি। কত কিছুই না করলাম মেয়েটার জন্য। আর আজ যখন নিজের এত কিছু দামি হলেও সম্মান চাইলাম, তখন থাক সেই কথা আর বলছি না মা। যা যা শুনেছ তার সবটুকুই সত্যি। আমি মেরেছি আলিয়াকে। সঠিক চিকিৎসা আমার গাফলতির জন্য শায়লাও মারা গিয়েছে। আমি তার যথাযথ চিকিৎসা করাইনি, কারণ আমি চাইছিলাম যাতে সে মারা যায়। আর এই জন্যই হয়তো এই পাপের সাজা আজ আল্লাহ আমাকে নতুনভাবে দিতে চলেছেন। আমি এত কিছু সহ্য করতে না পেরে আলিয়াকে মেরে ফেলেছি। এখন আমার ছোট ছোট দুইটা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? কি করব? আমার আর কিছুই করার নেই। মা, আমাকে যেমন তুমি তোমার আদর্শে বড় করেছ, আমার মেয়ে দুটোকেও তুমি তোমার আদর্শে বড় করো। আমার আর কোনো পথ খোলা নেই। হৃদয়ের কথাগুলো এক নাগাড়ে শুনলাম শুধু আমি। পুলিশ স্টেশন থেকে বের হয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সাকিব, অন্বেষা, ঈশা, দিশারা আমার অপেক্ষা করছে। খাওয়ার ইচ্ছে না থাকলেও ভিতরের কান্নাকে লুকিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পর দিশা আমার হাত ধরে বলল, আমি অন্বেষাকে নতুন করে বিদায় করে দিতে চাই আপা, তোমার ঘরে। আমাকে 2 দিন সময় দাও। আনমনে আমি আর হ্যাঁ বা না কোনো কিছুই বললাম না। সাকিব বলল, হ্যাঁ হ্যাঁ, আমারও কাল পরশু মিটিং আছে। ঠিক আছে, 2 দিন পরে না হয় আসুক সে। আমার আবার রুমে সিঙ্গেল খাট, এই খাট তো ডাবল করা লাগবে। 2 দিন সময় তো লাগবেই। আমরা বিদায় জানালাম। যাওয়ার সময় ইয়ানা দিয়ানা বায়না ধরল ঈশার সাথে যাবে বলে। অন্বেষাও তাদের নিয়ে যেতে চাইল। আমিও না করলাম না। বাসায় গিয়ে সব জানাতে হবে সাকিবকে খুলে। এই পরিস্থিতিতে বাচ্চা মেয়ে দুটোর এখানে রাখাও ঠিক হবে না, তাই অন্বেষার সাথেই চলে যাওয়াতেই ভালো। আমি দিয়ে দিলাম। বাসায় শুধু সাকিব, আমি আর ইয়াস ব্যাক করলাম। এদিকে অন্বেষারা বাসায় যেতে দেখে বাসার দরজার সামনে আদিয়ান দাঁড়ানো। আদিয়ানের পরনে একটা জুব্বা, মাথায় টুপি, গাল ভর্তি দাড়ি, সুরমা কালো চোখ। ঈশা থমকে দাঁড়ালো। মুহূর্তে সে ঘামতে শুরু করলো। দিশার রাগ যেন টাইটুম্বর হয়ে ফুটে উঠতে লাগলো আদিয়ানকে দেখে। কাউকে কিছু না বলতে দিয়ে আদিয়ান ঈশার সামনে এসে চোখ বেজানো চোখে বলল, খালা, আমাকে ক্ষমা করে দিন। আমি পাপী, আমি অপরাধী। আমাকে আমার অপরাধের সাজা মহান আল্লাহ তাআলা দিচ্ছেন। এই সাজা নিয়ে আমি আর বইতে পারছি না। আমার ভিতর আর মানছে না। আমি কোনোভাবে নবজীবনের সুখের ছায়া কাটাতে পারছি না। আমার সংসার, আমার পরিবার, আমার সন্তান আমাকে বারবার যেন ফিরে আসতে বলছে। ঈশা বলল, কি সমস্যা তোমার? এখানে কেন এসেছ? কি প্রয়োজন? শ্রেণীতে এমন কথা অন্য ফ্ল্যাটেও শোনা যেতে পারে ভেবে দিশা বলল, ভিতরে আসো। ঈশা তার মাকে আটকে বলল, কেন? ওকে কেন আসবে ভিতরে? আর আমাদের বাসার ঠিকানা কে দিয়েছে ওকে? তুমি কেন এসেছো এখানে? কিসের জন্য এসেছো? দিশা তার মেয়েকে সামলালো। সামলিয়ে বলল, মা একটু শান্ত হও। এবার দিশার সাথে সাথে অন্বেষাও সায় দিল। ঈশাকে সে ভিতরে ঢুকতে বলল। আদিয়ানকেও সে ভিতরে আসতে বলল। ভিতরে ঢোকার পর অন্বেষা আদিয়ানকে বলল, ভাই, তুমি কোন অধিকার আজ এত বছর পর আবার এখানে এসেছো জানতে পারি কি? আর কোন সাহসেই বা এখানে এসেছো? ভিতর থেকে কান্না ভেজা গলায় ঈশা বলল, ওই পাষণ্ড লোকটাকে এখান থেকে চলে যেতে বল অন্বেষা। এই লোকটার গলার আওয়াজ শুনলেই আমার ভিতরটা কেঁপে ওঠে। আমার বাম হাতের কবজার যে কালো ঈশ্বর দাগ দেখতি না তোরা, এই দাগটা এই লোকের কারণেই হয়েছে।
আমার মন, আমার শরীর, আমার প্রাণ, আমার জীবন সব এই লোকটা শেষ করে দিয়েছে। আর আজ আবার এসেছে সামনে। আমি তো আর তার কাছে কিছু চাইনি, আমি তার কাছে যাইও নি। তবে সে কেন আবার নতুন করে তার মুখ এখানে দেখাতে এলো? অন্বেষা খেয়াল করলো ভিতর থেকে আসা ঈশার এসব কথার বাহিরে দাঁড়ানো আদিয়ানের চোখ দিয়ে পানি পড়ার কারণ হয়ে উঠেছে। আদিয়ান এক চোখে তাকিয়ে আছে মাটির দিকে। মুহূর্তে আদিয়ান দিশার পায়ে পড়ে গেল। দিশার সামনে কান্না করতে করতে সে বলল, খালা, আমি ভুল করে ফেলেছি আমার জীবনে। আমার আর কেউ নেই এই জীবনে। আমার কোনো ঘর নাই, কোনো সংসার নাই। ভুলের কোনো মাসুল আমি দিতে পারবো না। তবুও তোমার কাছে এসেছি। তুমি তো আমার মায়ের বোন। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে আরেকটা বার সুযোগ করে দাও। এই সুযোগ না পেলে আমার জীবন বাঁচতে বাঁচতে শেষ হয়ে যাবে। আমি নরকের জীবন আর সহ্য করতে পারবো না। আমার এই জীবনের স্বাদ এখন সব তোমার হাতে। অন্বেষা খেয়াল করলো দিশা আদিয়ানকেই বলল, বাবা, তুমি এখন চলে যাও। চলে যাব? হ্যাঁ, আমি দেখছি না খালা। আমার জীবন আমাকে আবার ফিরিয়ে দিন। আমাকে আবার বাঁচতে দিন। আমি এই জীবন আর নিতে পারছি না। আমার এই জীবন আমাকে মুক্তি দিয়ে দিন। তারপর আবারও বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়ল আদিয়ান। দিশা আদিয়ানকে চলে যেতেই বলল, এদিকে আমি বাসায় এসে সব জানলাম সাকিবকে। সাকিব একদিকে রাগ, অন্যদিকে আবেগ, দুটোর কোনোটাই কন্ট্রোল করতে পারছিল না। আমি নিরুপায় হয়ে কল করলাম অন্বেষাকে। অন্বেষা বাসায় আসলো। আমি সব খুলে বললাম তাকে। অন্বেষা জানালো আদিয়ানও নাকি বাসায় এসেছে আয়ানও ঈশার খোঁজ করতে। তাই এই ঘটনাও যেন আমি আকাশ থেকে পড়ার উপক্রমে প্রতীত হলাম। এভাবেই কেটে গেল 2 সপ্তাহ। আগামীকাল হৃদয়ের শুনানি। এই 2 সপ্তাহের মধ্যে কয়েকটা বিশাল ঘটনা ঘটে গেল আমার জীবনে। অন্বেষা আমার ঘরে ফিরে এলো, কোনো আয়োজন, কোনো আমেজ ছাড়াই। বরং আপন করে ফিরে এলো তার আপন নেড়ে। অন্যদিকে আদিয়ানের অবস্থা যেন প্রায় মরণাপন্ন হয়ে উঠতে লাগলো। সাকিবের সাথেও সে দেখা করে। সাকিব সব কিছু বুঝে আমাকে বলে বিস্তারিত যে তাদের আবারও এক করে দেওয়া যায় কিনা। আমিও এই বিষয়ে চিন্তা করতে থাকি। শেষমেশ আয়ানের দিকে যখন তাকাই, তখন তার অদ্ভুত মায়াভরা চাহনি আমাকে দুর্বল করে তোলে। আমি দিশার সাথে কথা বলি, দিশাও আমার কথায় সায় দেয়। একই সাথে আদিয়ানের যে পরিবর্তন, সেই ইতিবাচক পরিবর্তন আমাদের খুশির জোয়ারে বাসায়। এ ভেবে যে হয়তো সে সত্যি সত্যি সঠিক পথে চলে এসেছে। আমি ঈশাকে বোঝানোর দায়িত্ব অন্বেষার হাতে তুলে দেই। এদিকে একদিন নিজ থেকে গিয়ে কথা বলে আসি আদিয়ানের সাথে। আদিয়ান জানায় সে মাসখানেক দেশে থেকে আবারও চলে যাবে লন্ডনে। আমি বললাম, সব কিছু কি ভালো মতো চলবে, নাকি 2 দিন পর আবার? আমার কথা শেষের আগে আদিয়ান আমাকে বলে বসলো, খালা, আল্লাহ সাক্ষী, আর এই মাটিতে আমি আছি। আমি আমার করা ভুলের জন্য অনুতপ্ত। আমি আর কখনো এমন ভুল করব না। আমার ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছি আমার এই কাজের জন্য। আমার ক্ষমা কি প্রাপ্য না? আমি যখন নিজেই আমার কাজের জন্য লজ্জিত হয়ে সামনে হাত পেতে বসে আছি, আপনিই বলুন। আমি আর কোনো জবাব দিলাম না। সাকিবের সাথে এ বিষয়ে কথা বললে সাকিব বলল, তাকেও নাকি একই বিষয় বলেছে আদিয়ান। সে প্রশ্ন করেছে নাকি যে সাকিবের সাথে যদি ইয়াস না থাকতো, তাহলে সাকিব কিভাবে নিজেকে সামলে নিত। এখানে তো তার কাছে তার ছেলের সংসার, স্ত্রী কেউই নেই। আমি বুঝতে পারলাম সবার মনের আর্তনাদ। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ যেন আমার ছেলে মেয়েগুলোকে সবার মুখে আল্লাহ হাসি ফুটিয়ে দেন। হয়তো বিধাতারও একই ইচ্ছে ছিল। গতকাল একটা রেস্টুরেন্টে আদিয়ান ও ঈশা দেখা করে একসাথে। তারা দুজন কথা বলে ঠিক একটা সিদ্ধান্তে যায় যে তারা আবারও এক হবে। তারা আবার বিয়ে করে নেবে। আজকে তাদের আবার বিয়ে হয়ে যায়। আগামীকাল হৃদয়ের শুনানি। আমি জানি ভালো কোনো শুনানি আসবে না। নিজেকে বেঁধে রেখে শুধু আল্লাহকে বলছিলাম, হে উপরওয়ালা, আমার ছেলেকে তুমি দেখে রেখো। তবুও নিজের বিবেক এসে বলছিল যেন মানুষ হত্যার চেয়ে বড় জঘন্য কোনো পাপ নাকি হতেই পারে না। পরদিন যখন আদালতের রায় হলো যে হৃদয় তার স্ত্রী আলেয়াকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো, তখন আমার মন পবনের দুঃখের দরিয়া আরও বইতে লাগলো জোয়ার বাটায়। আমার মানিক, আমার প্রথম মা হওয়ার স্বাদ, আমার সন্তান, আমার সন্তানের মতো বড় করে তোলা আমার হৃদয়, আজ সে হত্যা মামলার আসামি হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো। যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় আমার ছেলে আমাকে বলল, মা, আজীবন তোমার কোনো খেদমতে আমি আসতে পারিনি। জীবনে কখনো তোমাকে সুখ দিতে পারিনি। অথচ আমাকে তুমি তোমার কাছে রেখে বড় করে তুলেছিলে। আজ আমি আবার একা হয়ে গেলাম। একা করে গেলাম তোমাকে। আমার 2 মেয়েকে আমি তোমার হাতে দিয়ে গেলাম মা। এদের তুমি দেখে রেখো। আমি দেখেছি ঈশার মাঝে যেন ওরা ওদের মাকে খুঁজে পেয়েছে। তুমি যদি আমার একটা কথা রাখতে মা। আমি কি কথা এমনটা জিজ্ঞেস করার আগে আবার হৃদয় বলল, সম্ভব হলে ঈশাকে তুমি আমাদের বাসায় নিয়ে এসো।
আমার বাবা হারা মেয়ে দুইটা হয়তো ভালো থাকবে মা, এদের যে আর কোনো কাছের কেউ নেই যে তাদের দেখে রাখবে, আগলে রাখবে। কথাগুলো যেন শেষ না হওয়ার আগে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে গেল পুলিশ। পিছনে এক ভগ্ন মাতৃহৃদয়ের হাহাকার শব্দহীন চেপে রেখে আমি ভিতরে ভিতরে দগ্ধ হতে রাখলাম, পুত্র সুখে ও পুত্র পাপের বেদনার অনলে। সব কিছু ঠিকঠাক চলছিল। এর মধ্যে আদিয়ানের লন্ডন ফিরে যাওয়ার সময় হয়ে ওঠে। কয়েকদিন দিশাদের বাসায় ছিল সে। নিজেদের মধ্যে ঈশা ও আদিয়ানের সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে উঠেছে। সত্যি সত্যি এমন কিছু অসাধারণ পরিবর্তন চলে এসেছে আদিয়ানের মধ্যে, যা দেখে দিশা নতুন আশায় স্বপ্ন বাঁধে যে তার মেয়ের সংসার বোধহয় আল্লাহ আবার ঠিক করে দিয়েছেন। ছোট আয়ানের মুখে খুশির জলকানি দেখে কে। এদিকে গতকাল রাতে যখন বিষণ্ণ মনে ইয়ানা দিয়ানা আমার কাছে এসে বলল তাদের এখন আর কোনো কিছু ভালো লাগে না, তাদের দেখতে এখন আর আগের মতো ঈশা খালামণিও আসে না, তখন আমি ভিতরে ভিতরে শেষ হয়ে যেতে লাগলাম। আমি আগে থেকে চিন্তা করে রাখছিলাম যে এর একটা সুরাহা হওয়া দরকার। এদিকে আপন নিবাসের সব দায় দায়িত্ব নতুন করে অন্বেষা হাতে নিয়ে নিয়েছে। সেখানে যুক্ত হয়ে সেদিন সন্ধ্যায় অন্বেষা বাসায় আসার পরে অন্বেষা নিজ থেকে আমার রুমে আসে। আমি যা আশা করেছিলাম ভেতরে ভিতরে তা আমার মুখ ফুটে বলার আগেই অন্বেষা বলে ফেলে। অন্বেষা বলল, মা, ইয়ানা দিয়ানাকে তো এখন স্কুলে ভর্তি করাতে হবে। জানুয়ারি মাস এসে গেল। তাছাড়া বাচ্চা দুটো যে ট্রমার উপরে দিয়ে যাচ্ছে এতদিন ধরে, তাদের তো কোনো একটা গতি করা দরকার। এতে ছোট ছোট দুইটা মেয়ে, তাদের এইভাবে। আমিও ভাবছিলাম মা, তোমার সাথে কথা বলবো। তোমাদের তো কাজে এখানে সেখানে ছুটতে হচ্ছে। আমি আসলে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। কী সিদ্ধান্ত মা? আমি কি জানতে পারি? দেখো অন্বেষা, ইয়ানা দিয়ানাকে তো তুমি দেখছই, ঈশার সাথে কত গভীরভাবে আচ্ছন্ন হয়ে পড়েছিল। আমি বারবারই দেখছিলাম এই ঈশার সাথে মেয়ে দুটো যেরকম সুখে স্বাচ্ছন্দ্যে মেতে ওঠে, অন্য কারোর সাথে তারা যেন এই সুখময় সময় ভাগ করতে পারে না। তাই ভাবছিলাম যে আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? আমি অবাক হলাম অন্বেষার কথায়। তাকে জিজ্ঞেস করলাম, আমি যা ভাবছি তুমিও তাই? হ্যাঁ মা, আমি ভাবছি যে ঈশাকে এ বাসায় চলে আসতে বলবো। আমি যেন এক খুশির সাগরে পড়লাম। অন্বেষাকে বললাম, আমিও এমনটা ভাবছিলাম রে মা, তবুও তোকে জিজ্ঞেস করার সময় পাচ্ছিলাম না। দিন শেষে এই সংসার তো এখন তোর সংসার তুই কাদের জায়গা দিবি তো তুই নিজেই ঠিক করবি রে মা। মা, আপনি এভাবে কেন বলছেন? এই সংসার, এই ঘর, এই আয়োজন সব কিছুই তো আপনার। আমি শুধু দেখে রাখার দায়িত্বে আছি। আমি আমার ওয়ারড্রপের উপর থেকে লকআপের চাবিটা তুলে আনলাম। অন্বেষার হাতে লকারের চাবি দিতে দিতে বললাম, জানিস মা, আমার শাশুড়ি যে কিনা আজ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, এককালে সেই শাশুড়ি বিধবা পুত্রবধূর হাতে এই লকারের চাবি তুলে দিয়েছিলেন। তখন আমার বয়স আর কত ছিল? 26 হবে। 6 বছরের বিধবা আমি, আর 5 বছরের ছিল সাকিব। বিধবা জীবন কাটানো এক সংগ্রামের। এই জীবনে আমি যা দেখেছি আর জীবনে যা দেখতে চাই না রে মা। তো শ্বশুর যখন আমাকে মাত্র বিয়ের 28 দিনের মাথায় একা কোলে এই সংসার ছেড়ে চলে গিয়েছিল, তখন থেকে একা হাতে সামলাচ্ছি সব। আমার শ্বশুর কখনো আমাকে তার পুত্রবধূর চোখে দেখেনি। তিনি আমাকে আজীবন তার মেয়ের জায়গা দিয়েছেন, শক্ত হাতে আমাকে গড়ে তুলেছেন, আমাকে দিয়েছেন আপন নিবাসের দায়িত্ব। আজও আপন নিবাস আমার নামে লেখা। আমি এই দায়িত্বের ভার নিতে নিতে কখন যে আমার সংসারটাকে অগোছালো করে তুলেছিলাম সে ভাবনাও আমার নাই। না মা, অগোছালো না। আপনার ঘর, আপনার সবই আগের জায়গা মতোই আছে। আমার সেজে উঠবে দেখে নিয়েন। আমি জানি রে মা, আমার ঘরের আলো যে ফিরে এসেছে। আমি যেমন একদিন এই ঘরে বউ হয়ে এসেছিলাম, আজ থেকে 18 বছর আগে তুইও এই ঘরে আলো করে এসেছিস। আজ নতুন করে আবার আলো চলকে উঠেছে চৌধুরী ম্যানশন। না না, চৌধুরী ম্যানশন না, বলল অন্বেষা। আমি আর সেদিকে আলোকপাত করলাম না। হাতের চাবির গোছা ওর হাতে দিতে দিতে বললাম, লকারে আগেরকার সবে কি আমেলের মতো বরেকি গহনা নাই রে মা। আছে সব দলিল দস্তাবেজ। আর বাসায় সব সময় আমি লাখ 2 টাকা রাখি। প্রয়োজন তো বলা যায় না, বলে কই আসে না। যত জীবন এই দায়িত্ব নিয়ে থাকবা, তত জীবন তুমি জমা রাখবে এই 2 লাখ টাকা সব সময়। আশা করি টাকার অপূরণ আমার ঘরে হবে না আল্লাহর রহমতে। চাই শুধু সুখ। আমার বিয়ের 20 ভরি গহনা লকারে রাখা আছে। এগুলো ব্যাংকে রাখি নাই কখনো, আর পরিও নাই কখনো। স্বামী নাই, সংসার নাই। যদিও সাদা শাড়ি গায়ে দেওয়া আমার হয়নি, তবুও গহনা পরে আর মন মতো সাজার সময় আমার হয়ে ওঠেনি। লকারে আমার শাশুড়ি, তোমার দাদি শাশুড়ির বিয়ের সময়কার সাবেকি আমলে 40 ভরি সীতাহার তুলে রাখা আছে। আর আছে আমার ননদকে আর বিয়ের সব গহনা। এগুলোও ভরি 15-র মতোই হবে। আমার গহনাগুলো তুমি আমার দাদুভাইয়ের বউকে দিয়ে দিও সব।
আমার শাশুড়ির হারটা দিয়ে দিও ইয়ানা দিয়ানার যে কোনো একজনকে। আর কেয়ার গহনার দাবি পুরোপুরি কেয়ার ছেলের বউয়ের। সেদিন তো আর নাই, এগুলো রেখে দিও ইয়ানা দিয়ানার জন্য, কেমন? কথাগুলো শেষে খেয়াল করলাম অন্বেষার চোখ দিয়ে পানি ঝরছে। অন্বেষা আমাকে জড়িয়ে ধরেই বলল, আপনি এমন কেন করছেন মা? আপনি তো আছেন তাই না? এসব চাবি গহনা আপনি আপনার নাতি বউদেরই পরিয়ে দিবেন, নাতিনদের বিয়েতে দিয়ে যাবেন। এগুলো অন্যকে কেন বুঝিয়ে দিতে হবে? বাচ্চাদের মতো নাকের চোখে পানিতে কান্না করতে লাগলো মেয়েটা। আমি বললাম, মারে, এই সংসারে ঘরে জোলস, বলা তো যায় না কে কোন দিন মারা যায়। আর বুড়ো তো হয়েই গেলাম, এক জীবনে আর কত বাঁচবো বলো? আমাকে আটকে দিল অন্বেষা। আমি তারপর আর এই ব্যাপারে কথা বললাম না। চাবি ওর হাতে দিতে সে চাবি আবারও ওয়ারড্রপের উপর রেখে এসে বলল, আমার শাশুড়ি সমান মায়ের হাতে এই চাবি দেখে দেখেই আমি মারা যেতে চাই। আর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমার আপনার এই সংসারের দায়িত্ব আমার থেকে না, আপনার থেকে আপনার নাতি বউয়ের হাতে দিয়ে আমি আপনি দুজনেই অবসর নিয়ে নিব, একসাথেই সময় কাটাবো। আমাকে জড়িয়ে ধরল অন্বেষা। আমি বললাম, আদিয়ানের সাথে কথা বলে দেখতে হবে। দিশা আমার বোনটা এক জীবন তো সেও কাটিয়ে দিল একা একাই, আমাদের এই আলিশানি এসে সেও থাকুক। আদিয়ান তো চলে যাবে। ঈশা, দিশা আর আয়ান তিনজনের জন্য 3টা রুম কেন, 10টা রুম খালি আছে। আমাদের ইয়ানা দিয়ানাও খুশিতে থাকলো। ঘরে মানুষ না থাকলে ঘর কি আর ঘর লাগে রে মা? অন্বেষা আমাকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি নিশ্চিত থাকুন, মা আর আপুকে বলার পর তারা না করবে না কখনোই। আমি তাদেরকে এখানে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, গল্পটির নাম সংসার। এটা গল্পের 7ম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।